গোটা বাংলার এই মুহূর্তে প্রশ্ন, এই পলিগ্রাফ টেস্ট থেকে আদৌ কিছু বেরোবে কিনা। আর গোটা বাংলার এটাও প্রশ্ন যে প্রশ্নটাকে আমি দুভাগে আপনাদের জন্য সাজিয়েছি এই মুহূর্তে স্ক্রিনে। ময়ূকের এই দুটো প্রশ্ন এই মুহূর্তে। সন্দীপ কি এমন গুরুত্বপূর্ণ, এই সন্দীপ যার জন্য ওটা সিস্টেমকে লাগিয়ে দেওয়া হচ্ছে? প্রশ্ন 2, ঠিক সেই জায়গা থেকে প্রশ্ন 2, কি এমন গুরুত্বপূর্ণ সন্দীপ? কেন গোটা মেশিনারি নামানো হলো? কেন গোটা মেশিনারি সন্দীপের জন্য নামিয়ে দেওয়া হচ্ছে, সন্দীপকে প্রোটেক্ট করার জন্য নামিয়ে দেওয়া হচ্ছে? সন্দীপ কি রাজ্যের মুখ্যমন্ত্রী? সন্দীপ কি দেশের প্রধানমন্ত্রী? সন্দীপ কে? এই প্রশ্নটা থাকছে এবং তার পাশাপাশি যে কানেকশনগুলো পাওয়া যাচ্ছে সেই কানেকশনগুলো এক এক করে আমি দেখাবো। প্রথম যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে আবার আপনাদের দেখা উচিত, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। সন্দীপকে নিয়ে আরো স্পষ্ট হচ্ছে সন্দীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেস জোট জলের মতন স্বচ্ছ, জলের মতন স্পষ্ট, তৃণমূলের স্নেহধন্য বলেই বাঁচানোর চেষ্টা হচ্ছে কি সন্দীপ ঘোষকে? এই প্রশ্ন বাংলার মানুষের এই মুহূর্তে। অভয়াকাণ্ডে নীরব আরজি করের টিএমসিপি, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ কেন নীরব? তারা কি জানে না? এই ছবিগুলো আমরা দেখাবো, দেখুন কানেকশন, এই ছবিগুলো দেখুন। এবং আরেকটা ব্রেকিং আপনাদের দেখা উচিত এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সন্দীপকে লেখা মমতার চিঠি, সেই চিঠিও আরেকবার দেখা উচিত। কেন আসলে গোটা সিস্টেমকে নামিয়ে দেওয়া হচ্ছে, মেশিনারিকে নামিয়ে দেওয়া হচ্ছে, এখান থেকেই বোধহয় স্পষ্ট। জন্মদিনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখতে হয়তো বাধ্য করেছিল সন্দীপ, বা সন্দীপ যে চিঠি লিখেছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে। 30শে জুন 2022 মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চিঠি, সেই চিঠি এই মুহূর্তে দেখুন। প্রফেসর ঘোষকে চিঠি লেখা হয়েছে 30শে জুন 2022, সেই চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় ইয়োর সিনসিয়ারলি চিঠি লিখেছেন প্রফেসর সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালকে। লিখতেই পারেন। উল্লেখযোগ্য যে লাইনগুলো তার মধ্যে একটা, মে ইউ ফুলফিল অল ইয়োর ড্রিমস, আপনার স্বপ্ন পূরণ হোক। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিনে সন্দীপ ঘোষকে কোন স্বপ্ন পূরণের কথা বলেছিলেন, কিন্তু সত্যিই হয়তো সন্দীপ ঘোষের স্বপ্ন পূরণের দিকে সন্দীপ ঘোষ যাচ্ছে। এটা আরো স্পষ্ট করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সন্দীপ ঘোষের যে কানেকশন, সেই কানেকশনগুলো। কিন্তু এর পাশাপাশি শুধুই কি মমতা বন্দ্যোপাধ্যায় একজন কলেজের একজন প্রিন্সিপালকে চিঠি লিখেছিলেন, জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন, এতেই প্রমাণ হয়ে যায় যে সন্দীপ ঘোষ আসলে তৃণমূলের অত্যন্ত আস্থাভাজন এবং অত্যন্ত ঘনিষ্ঠ নয় বোধহয়। পরের যে ছবিগুলো দেখাবো তাতে আরো স্পষ্ট হবে। তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট আরজি করে একেবারে নির্দিষ্টভাবে বিভিন্ন সময়, একটা সময় তো রেগুলারলি সন্দীপ ঘোষকে নিয়ে একটা না একটা পোস্ট তারা করতো। সন্দীপের ভুয়ো প্রশংসা লাগাতার 1 বছর 1.5 বছর ধরে এই টিএমসিপি করে গেছে। কে এই টিএমসিপি? তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ আরজি কর, এই যে RGKMC অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজের আপনি আমাদের ছিলেন, আছেন, থাকবেন। এটা কাকে নিয়ে বলা হচ্ছে? সন্দীপ ঘোষকে নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূলপন্থী যারা চিকিৎসক পড়ুয়া রয়েছেন তারা। আরেকটা পোস্ট দেখাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের আরেকটা পোস্ট, যেখানে সন্দীপ ঘোষ আগে ছিলেন মুর্শিদাবাদে, তাকে মুর্শিদাবাদে পাঠিয়ে দেওয়া হয়েছিল অর্থোপেডিক ডিপার্টমেন্টে, তাকে আবার পুনর্বহাল করা হয় আরজি করে। আরজি করে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত থ্যাংক ইউ জানিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের যারা মেডিকেল স্টুডেন্টরা রয়েছেন, অর্থাৎ পিজিটিরা রয়েছেন, জুনিয়র ডাক্তাররা রয়েছেন, ইন্টার্নরা রয়েছেন, তৃণমূলপন্থী যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে থ্যাংক ইউ জানিয়ে বলেছিলেন, দিদি থ্যাংক ইউ, মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাম অ্যান্ড প্রফেসর সন্দীপ ঘোষ স্যার থ্যাংক ইউ। তৃণমূল মানেই উন্নয়নের জোয়ার। আরজি কর মেডিকেল কলেজের শীর্ষ চূড়ায় সেটা বারের মতো আবারও প্রমাণিত। ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে আবার পুনর্বহাল করবার জন্য। তৃণমূল কংগ্রেস ওপেনলি সাপোর্ট করেছে সন্দীপ ঘোষকে। এবং এর পাশাপাশি আরেকটা ছবি, পুরনো ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি সন্দীপ ঘোষ যেদিন ফিরে এলেন, ওয়েলকাম ব্যাক যে প্রোগ্রাম, সেখানে সন্দীপ ঘোষ রয়েছেন, অতীন ঘোষ রয়েছে, সেখানকার লোকাল কাউন্সিলররা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনি সেই ছবিগুলো। এবং সেখানে ওয়েলকাম ব্যাক এলাহি আয়োজন হয়েছিল সেদিন। সন্দীপ স্যার ফিরে এসেছেন। তৃণমূল কংগ্রেসের যারা নেতারা তারা
বিভিন্ন আয়োজন করেছিলেন। সেই আয়োজন এক এক করে আমরা প্রকাশ করব রিপাবলিক বাংলাতে। কি খাওয়ার এসেছিল, কত টাকার ফুড প্যাকেট এসেছিল, কারা জল সাপ্লাই করেছিল, সমস্ত তথ্য রিপাবলিক বাংলার হাতে চলে এসেছে। এই যে সন্দীপ ঘোষের পুনর্বহাল হওয়ার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সেখানকার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। পাশেই অতীন ঘোষ। অতীন ঘোষকেও আমরা প্রশ্ন করছি, অতীন বাবু আপনি সন্দীপ ঘোষকে নিয়ে এত চুপ কেন? অতীন ঘোষ তো সন্দীপ ঘোষকে চিনতেন। অতীন ঘোষ বেলগাছিয়ার যারা যারা তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা কর্মীরা রয়েছে তারা সবাই সন্দীপ ঘোষকে চিনত, সন্দীপ স্যার বলা হচ্ছে। এবং তার পাশাপাশি এই মুহূর্তে সন্দীপ ঘোষ কেন বারবার আরজি করেই ফিরে যেতেন বা তাকে ফেরানো হতো? কি এমন মধু, কি এমন জাদু, কি এমন মধু রয়েছে আরজি করে যে মুর্শিদাবাদ থেকে আবার সন্দীপ ঘোষকে আরজি করে ফিরিয়ে আনা হলো? এবং সন্দীপ ঘোষের মাথায় যারা রয়েছেন তারা কেন সন্দীপ ঘোষের ওপরই বারবার ভরসা করতেন? সন্দীপ ঘোষ আসলে অর্থোপেডিক সার্জন ছিলেন, কিন্তু কোর কম্পিটেন্সে কি ছিল? এমনকি কিছু টাকা তোলার র্যাকেটের সাথে সন্দীপ ঘোষ যুক্ত ছিলেন। একবার দেখে নেব আরজি করে কি মধু রয়েছে যার জন্য 2021 সালে অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষ তাকে আনা হয়। ছাত্র বিক্ষোভ থেকে শুরু করে বিভিন্ন ইরেগুলারিটিসের কথা বলা হয়। 31শে মে 2023 মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তাকে বদলি করে দেওয়া হয়। রোগী কল্যাণ সমিতির বিভিন্ন অভিযোগ সেই সময় ছিল। অধ্যাপক পদে বদলি স্বাস্থ্য ভবনের, আবার তিনি প্রফেসর হয়ে চলে যান। অধ্যক্ষের ঘরে তালা, সন্দীপের তালা লাগিয়ে দেওয়া হয়। কারা তার পেছনে ছিলেন? সন্দীপ ঘোষ ফিজিক্যালি ছিলেন না। ভাবুন কতটা পাওয়ার হোল্ড করতেন সন্দীপ ঘোষ। স্বাস্থ্য ভবন থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়, যার জন্য আবার থ্যাংক ইউ জানিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের যারা চিকিৎসকেরা রয়েছেন তারা। ফের আরজি করের অধ্যক্ষ পদে সন্দীপ চলে আসেন। আসা যাওয়ার খেলা, আসা যাওয়া স্রোতে ভাতা। সেপ্টেম্বর 2023 বদলি ঘিরে ফের চাপানোতর। এবং তারপর একাধিক অভিযোগ আমরা দেখেছি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ফের সন্দীপকে বদলি করা হয় এবং তারপর বিভিন্ন কাগজে, খবরের কাগজে, সংবাদ মাধ্যম সন্দীপ ঘোষের যে দুর্নীতির কথা, সে দুর্নীতির কথা প্রকাশ্যে প্রথমবার আনে। অর্থোপেডিক বিভাগের অধ্যাপক পদে বদলি করা হয়। কয়েকদিনের মধ্যেই ফের আরজি করের অধ্যক্ষ যাচ্ছেন, আসছেন, আসছেন, যাচ্ছেন। আরজি করের মধুটা কি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা, এবং সেই জানার জন্য যারা রয়েছেন তাদের সাথে আলাপ করব। কিন্তু শুরুতেই আমি প্রতিক্রিয়াগুলো নেব এবং প্রশ্নের উত্তরগুলো নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুটো ভাগে আমরা আজকের এই যে জবাব চাই বাংলা সেটাকে ভাগ করেছি। এক হচ্ছে এই সন্দীপ ঘোষকে কেন্দ্র করে, আরেকটা একেবারে পলিগ্রাফ টেস্ট এবং ফরেন্সিককে কেন্দ্র করে। দুজন অত্যন্ত স্বনামধন্য ফরেন্সিক এক্সপার্ট আমাদের সঙ্গে থাকবেন আজ। অজয় কুমার গুপ্ত ফরেন্সিক বিশেষজ্ঞ থাকবেন এবং তার পাশাপাশি শোভন দাস, ডক্টর শোভন দাস ফরেন্সিক বিশেষজ্ঞ, প্রাক্তন আরজি করের ফরেন্সিক ডিপার্টমেন্ট, টক্সিকোলজি ডিপার্টমেন্টের এইচওডি। এবং অন্যদিকে আমাদের সাথে এই মুহূর্তে ডক্টর রঞ্জন ভট্টাচার্য রয়েছেন, আইএমএ বেঙ্গলের জয়েন্ট সেক্রেটারি, এবং তার পাশাপাশি ডক্টর প্রসূন কুমার ঘোষ রয়েছেন চিকিৎসক, আরজি কর অঞ্চল যে জায়গা সেখানেই প্রসিদ্ধ চিকিৎসক। আমি প্রসূনবাবু আপনাকে দিয়ে শুরু করছি। কি এমন মধু আরজি করে যার জন্য বারবার এই সন্দীপ ঘোষকে নিয়ে আসা হচ্ছিল? দেখুন, প্রথমে আমি বলি যে যদি বলেন যে আরজি করের মধু, একজন ডাক্তার হিসেবে বলি যে আরজি কর সারা ভারতে নয় সারা পৃথিবীর অন্যতম সেরা হাসপাতাল। আমাদের মতো ডাক্তারের কাছে যারা আমরা আরজি করে প্র্যাকটিস করিনি বা আরজি করে পড়িনি, ওটা আমাদের কাছে বিরাট মধু ছিল যদি আরজি করে পড়া যায়। এটা একটা ডাক্তার হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমার কাছে একটা মধু থাকতে পারে যে আরজি করের মতো জায়গা হয় না। কারণ আরজি কর থেকে যে সমস্ত ডাক্তাররা তৈরি হয়েছে তারা ভারতবর্ষে না পৃথিবীর সব কোনায় মাথা উঁচু করে রয়েছে, ভারতের বাংলার নাম উঁচু করেছে। কিন্তু যে প্রসঙ্গের আপনি এই কথাটা বললেন, আমি এই কথাটা সবার আগে জিজ্ঞেস করব যে আরজি করে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন ছিল এবং আরজি করকে যারা দেখতো, সে ডাক্তার হোক, নন মেডিকেল হোক, মেডিকেল হোক, এবং তার সাথে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেশনের আলাদা কোনো লোক থেকে থাকে, সে পলিটিক্যাল নন পলিটিক্যাল বায়াস আমি তাতে যাচ্ছি না, আরজি করে যখন এই ধরনের ঘটনাগুলো বছরের পর বছর ঘটছে এবং কোনো মানুষ, একজন লোক তার কমপ্লেনও করা হয়েছে আজ থেকে 1 বছর আগে, সেই কমপ্লেনটাকে যদি সঠিকভাবে সেই কমপ্লেনটাকে নিয়ে যদি এগোনো যেত তাহলে কিন্তু আরজি করের এই দিনটা হয়তো দেখতে হতো না। আর হাসপাতালের কি মধু থাকতে পারে? দেখুন, যারা যে মধু পছন্দ করে তাদের চোখে সেই মধুটাই বাজারে চলে। আমরা এই মধুই চাই যে আরজি করের মতো হাসপাতাল যুগের পর যুগ ধরে মানুষকে সেবা দিয়ে আসছে। কিন্তু এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে লাগাতার অভিযোগগুলো উঠেছিল, সেই অভিযোগগুলো কি সঠিক? মানে গোটা মেশিনারি সিস্টেমকে ব্যবহার করা হচ্ছে। সন্দীপ ঘোষ কি আসলে র্যানসামে রাখা একটা শব্দ আছে, অর্থাৎ
একদম মাথায় বন্দুক চিপে রেখে দিয়েছে বোধহয় অ্যাডমিনিস্ট্রেশনকে, যে আমি যদি ফাঁসি অনেককে ফাঁসাবো, এরকম একটা জায়গা যেন তৈরি। আমি মহিকবাবু আপনার কথা আমি একদম ডিরেক্টলি আমি উত্তর দিচ্ছি। আজকে এই আরজি কর সংক্রান্ত সমস্ত কিছু সিবিআই এর হাতে গেছে। আমি বলবো যদি আরজি করের ঘটনাতে এবং যে প্রশ্নটা আপনি করলেন তাতে সন্দীপ ঘোষ, যদি সন্দীপ ঘোষ না হয়ে XYZ যে কেউ থাকে এবং সন্দীপ ঘোষও থাকে, শেষ পর্যন্ত নিংড়ে এর সত্যতা যেন সিবিআই বের করে। কারণ কোনো মানুষকে কোনো তার জীবন থেকে সরিয়ে দেওয়া, তার মা বাবার কোল খালি করে দেওয়ার অধিকারও যেমন কারণ নেই, ঠিক তেমনিভাবে একটা হাসপাতাল যেটা মাথা উঁচু করে বছরের পর বছর চলে আসছে তাকে কলুষিত করার অধিকারও সন্দীপ ঘোষ বলে কোনো রকম কোনো লোকের নেই। সিবিআই সঠিকভাবে তদন্ত করুক এবং যত সম্ভব কঠিন থেকে কঠিনতম সাজা এই লোকটাকে দিক যদি এই লোকটা দোষী হয়। বেশ বেশ, আমি আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসেছে এবং সেই ব্রেকিং নিউজের দিকে লক্ষ্য রাখবো, একবার দেখানোর চেষ্টা করব। সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই দেহ মিসইউজ করার, অর্থাৎ মৃতদেহ, যে মৃতদেহ ফরেন্সিকের জন্য বা বডি ডোনেশনের জন্য আসে, সেই মৃতদেহ বিক্রি করার বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দেওয়া। সেই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে একবার দেখি এবং অদ্ভুতভাবে এখন যা জানা যাচ্ছে 2023 সালে মৃতদেহের অপব্যবহারের অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই অভিযোগে ক্লিন চিট দেয় সন্দীপ ঘোষই, একটি কমিটি তৈরি করে এবং সেখানে ক্লিন চিট দেওয়া হয় সন্দীপ ঘোষকেই। মজার কথা হচ্ছে কমিটির 3 সদস্যই সন্দীপ ঘনিষ্ঠ এবং এটা আরজি কর হাসপাতালের লোকেরা বলছে তদন্ত কমিটি গঠন করেছিলেন সন্দীপ ঘোষ নিজেই। মানে আমার বিরুদ্ধেই তদন্ত কমিটি গঠন করলাম, আমারই লোককে নিয়ে আমি সেই তদন্ত কমিটির রিপোর্ট দেখলাম এবং তারপর আমারই লোককে বললাম আমাকে বাইজ্জাত বাড়ি করতে, ক্লিন চিট দিতে। সাবাস সাবাস। বুলবুলকে এই বুলবুল শব্দ অপসারণ করা হয়েছে, অপূর্ব বিশ্বাস, ত্রিদীপ মুস্তাফি, তারা এই কমিটিতে ছিলেন। 3 সদস্যের এই কমিটি। আমি একবার, যেহেতু আমি নিজে আরজি করের কোনো চিকিৎসক নই, নার্স নই, আপনাদেরও মনে হতে পারে এই 3 সদস্যের যে কমিটি, সেই কমিটিতে কারা কারা ছিলেন যাদের নাম উঠে আসছে সেটা একবার আমি দেখার চেষ্টা করব। এই মুহূর্তে যে 3 জনকে নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছিল, সে কমিটি এই মুহূর্তে সন্দীপ ঘনিষ্ঠ ত্রিফলা। ভালো করে দেখে নিন, হয়তো এদেরও সিবিআই আজ কাল বা পরশু হয়তো ডাকতে পারে পরিধি বাড়ানোর জন্য। বুলবুল মুখার্জি ম্যাডাম কি করেন, তিনি অধ্যাপক ফিজিওলজি ডিপার্টমেন্টের, তাকে কমিটিতে রাখা হয়েছিল। অপূর্ব বিশ্বাস প্রধান, ফরেন্সিক মেডিসিন আরজি কর, অভয়ার ময়না তদন্তকারী চিকিৎসক, অর্থাৎ অভয়ার যে ময়না তদন্ত করা হয়েছে তাতে অপূর্ববাবু ছিলেন। ত্রিদীপ মুস্তাফি, আমরা ওনাকে দেখতে পাচ্ছি প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সুপার আরজি কর মেডিকেল কলেজের। অর্থাৎ এই 3 ত্রিফলা সন্দীপ ঘনিষ্ঠ, তারাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগের তদন্তের ভার তাদেরই দেওয়া হয়। অর্থাৎ আবার যদি আমি এই 3টে মুখ দেখাই, এদের হাতে আর নেই, কলকাতা পুলিশের হাতে নেই, বুলবুল ম্যাডামের হাতে নেই। বুলবুল মুখার্জিকে কনফেস করতে হবে হয়তো সিবিআই এর সামনে, কারণ এবার তদন্ত ভার নিয়েছে সিবিআই। আর অপূর্ব বিশ্বাসকেও হয়তো কনফেস করতে হবে সিবিআই এর সামনে অ্যাকচুয়ালি কি ক্লিন চিটটা ঠিক ছিল। তার কারণ ত্রিদীপ মুস্তাফি, অপূর্ব বিশ্বাস, বুলবুল মুখার্জি এরা তখন ক্লিন চিট দেয়। সেই ইন্টারনাল কমিটির ক্লিন চিটের ওপর ভিত্তি করে কলকাতা পুলিশও পরবর্তীকালে এই সন্দীপ ঘোষকে ক্লিন চিট দেয়। এখন এই সমস্তটা চলে যাচ্ছে সিবিআই এর হাতে। এবার সিবিআই আবার নতুন করে দেখবে এবং অবশ্যই নতুন করে দেখলে তো নতুন করে মামলা শুরু হবে। সন্দীপ ঘনিষ্ঠ, গোটা বাংলা বলছে এই মুহূর্তে কারা এরা এবং তারা এত সহজে কি করে ক্লিন চিট দিতে পারলো। এরপরে আমি নির্দিষ্টভাবে অপূর্ব বিশ্বাস, ওনার যে অভয়া কাণ্ডের যে ময়নাতদন্তকারী চিকিৎসক, তার যে পোস্টমর্টমের যে রিপোর্ট, সেই রিপোর্টের দিকে যাব একবার, নির্দিষ্টভাবে দেখে নেব পোস্টমর্টমে কি কি উঠে এসেছিল। এবং এই অপূর্ব বিশ্বাস বাবুরই সিগনেচার মূলত ছিল। তার মানে কি গোটা বাংলা এই মুহূর্তে প্রশ্ন করছে অভয়া কাণ্ডেও কোনো ট্যাম্পারিং হতে পারে? কারণ অপূর্ব বিশ্বাস তো সবাই বলছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, নৃশংস অত্যাচার করে খুন করা হয়েছিল, শ্বাসরোধের ফলে মৃত্যু। অভয়ার ময়নাতদন্ত রিপোর্টে কি কি উঠে আসছে? অভয়ার ফুসফুসে রক্তক্ষরণ পাওয়া গেছে, যৌন অত্যাচারের স্পষ্ট প্রমাণ ছিল, মাথায় রাখুন এই সমস্ত কিছু পাওয়া গেছে। কিন্তু এফআইআর হয়েছে
পোস্টমর্টম করারও 3 ঘন্টা 4 ঘন্টা পরে যৌনাঙ্গে গভীর ক্ষত, ক্রিমেশন হয়ে গেছে, দাহ হয়ে গেছে, কেউ রেকমেন্ড পর্যন্ত করলো না বডিটাকে প্রিজার্ভ করার জন্য। অভয়াকে ধর্ষণের স্পষ্ট চিহ্ন ছিল, যৌনাঙ্গে আঠালো তরল অর্থাৎ হোয়াইট ডিসচার্জ এই মুহূর্তে ছিল বলে মনে করা হচ্ছে। পাকস্থলীতে 185 গ্রাম খাদ্য ছিল এবং তার পাশাপাশি যে এই গোটা অবজারভেশনগুলো, এই ফাইন্ডিংসগুলো, এই সমস্ত ফাইন্ডিংস কিন্তু যারা সই করেছেন তাদের মধ্যে একজন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবে এখন উঠে আসছেন। আমি কেন এই কথাগুলো বলছি, কারণ সিবিআই সমস্ত দিক খতিয়ে দেখছে এবং সিবিআই খতিয়ে দেখছে বলেই এইমস দিল্লি সেখানে পর্যন্ত ভিডিওগ্রাফির যে টেপ এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানা হয়েছিল কিনা এই পোস্টমর্টম, এই পোস্টমর্টম রাতে হয়েছে, সানসেট অর্থাৎ সূর্যাস্তের পরেই পোস্টমর্টম হয়েছে। এবং সেই পোস্টমর্টম নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে ভারত সরকার এবং রাজ্য সরকারের একটি নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের পরেও কেন এক্ষেত্রে দাঁড়িয়ে এত তাড়াহুড়ো করা হলো। আমি এর পরে রঞ্জনবাবুর কাছে যাব, কিন্তু রঞ্জনবাবুর কাছে যাওয়ার আগে আমি আইএমএ বেঙ্গলের প্রেসিডেন্ট দিলীপ বাবু, তিনি রিপাবলিক বাংলাকে একটি বিস্ফোরক কথা বলেছেন। দিলীপ বাবু ঠিক কি বলেছেন এবং এটা নিয়ে গোটা বাংলা হয়তো উত্তাল হয়ে যেতে পারে, এটা একবার শুনি। যে আপনি যে কোয়েশ্চেনটা করেছেন এটা ভালো। আমরা 2 বছর আগের থেকে আমরা দেখছি একটা নেক্সাস কাজ করছে উপর লেভেল থেকে। তার মধ্যে একজন আছেন, উনি বিভিন্ন দায়িত্বে, উনি একটা জায়গাতে আছেন প্রেসিডেন্ট অফ মেডিকেল কাউন্সিল, উনি আছেন চেয়ারম্যান অফ রোগী কল্যাণ সমিতি, উনি আছেন রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান। ইন্টার্নিকে বলা হচ্ছে, ভাউসারকে বলা হচ্ছে তোমাদের কমপ্লিট সার্টিফিকেশন আমরা দেব না, আমাদের গ্রুপে আসতে হবে। বলা হচ্ছে তোমাকে পোস্টিং ট্রান্সফার করে দেবো যাতে ভিক্টিম। আপনারা জানেন হেলথ মিনিস্টার কে আছে না? আপনারা ডক্টরদের হয়ে কথা বলেন, কোনো জুনিয়র ডাক্তার, কোনো ইন্টার্ন কখনো আইএমএর কাছে কমপ্লেন করেনি কিছু? আমরা 3 মাস আগে আমি এবং ডক্টর শান্তনু চক্রবর্তী আমরা গেছিলাম স্বাস্থ্য ভবন, আমরা দেখা করেছি ডাইরেক্টর অফ হেলথ, এডুকেশন ডিএমই, হেলথ সেক্রেটারি এবং ইউনিভার্সিটিতে। কী বিষয়ে গিয়েছিলেন? এই বিষয়ে গিয়েছিলাম যে আমরা চিঠিও দিয়েছি ওনাদেরকে। কী লিখেছিলেন চিঠিতে? চিঠি লেখা আছে এইভাবে, আমি শুনতে পাচ্ছি যে ছেলেরা একদম ভিক্টিমাইজ হচ্ছে, আপনারা দেখুন স্যার। আমাদের সাথে এই মুহূর্তে রঞ্জন ভট্টাচার্য, জয়েন্ট সেক্রেটারি আইএমএ বেঙ্গল, এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। রঞ্জনবাবু, দিলীপ বাবু তিনি নিজেও শাসক ঘনিষ্ঠ, তিনি এই যে কথাটা বললেন এত বিস্ফোরক কথা। এই ঘটনা 3 মাস আগে স্বাস্থ্য ভবনে গিয়ে লিখিত অভিযোগ করেছিলাম, আরজি করের ভেতরে কি অরাজকতা চলে, সেদিন যদি স্বাস্থ্য সচিব এটা নজর দিতেন তাহলে আজ একজন ডাক্তারের প্রাণ যেত না। ভয়ঙ্কর কথা বলছেন তো দিলীপ বাবু। ঠিক 8 ঘন্টা আগেই আমরা স্বাস্থ্য সচিবের সাথে একটি মিটিংয়ে ছিলাম, যেখানে আইএমএ বেঙ্গল ছাড়াও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অন্যান্য যারা সমমনোভাবাপন্ন চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা আছেন তারা ছিলেন। আমার অবাক লাগে যে আমাদের বাংলা একসময় ডক্টর বিধানচন্দ্র রায়, নীলরতন সরকার, আরজি কর এদের নামে সম্মানিত হতো, কিন্তু আজকে দেখুন যে 3 জন ঘনিষ্ঠ চিকিৎসক যারা এই ময়নাতদন্তের কারচুপি থেকে শুরু করে একটা আমাদের উত্তরবঙ্গের যে লবি কাজ করে, সেখানেও যদি দেখেন যে SSS মাস্টার মাইন্ড থেকে শুরু হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি মাননীয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় যেরকম রয়েছেন, তার সাথে উঠে আসছেন একজন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সুশান্ত রায় এবং তার সাথে সন্দীপ বিশ্বাস। এই 3S এর সাথে আরেকজনও আছেন যিনি অর্থোপেডিক সার্জন, তার নামও এস দিয়ে। কোন এক অঙ্গুলি হেলনে 31শে মে 2023 সালের যে অর্ডার, সেটা রাতারাতি বদলে যায়। এবং দুর্ভাগ্যজনক যেন এটাই যে তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আমাদের প্রফেসর সন্দীপ ঘোষের ট্রান্সফার অর্ডার হলো ফ্রম আরজি কর মেডিকেল কলেজ প্রিন্সিপাল টু দ্য প্রফেসর অফ দ্য ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স ইন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, সেই গ্রুপে লেখালেখি হয়ে গেল আমরা ফিরিয়ে আনবই, কারণ ওই উত্তরবঙ্গের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন যিনি গোলপার্কে চেম্বার করেন, তার নির্দিষ্টভাবে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, নাম আপনারা বলতে পারেন? আমরা সবাই জানি, কিন্তু আমরা জানি না এমন কোনো কারণ নয়।
কাঁচ পোকা, শ্যামা পোকা, এরকম পোকা আছে। এক কাঁচ পোকা হচ্ছে চক্ষুরোগ বিশেষজ্ঞ চশমার কাঁচ, আর শ্যামা পোকা বলতে কার কথা বলছি তারা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মানুষও জেনে গেছেন। কিন্তু এক এতটাই পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল, সব কিছুই তৈরি হয়। এবং আমি যখন আইএমএতে থাকি এই 2011 থেকে 2016 ডক্টর সন্দীপ ঘোষ কিন্তু আমার সাথেই কাজ করতেন, এবং তার সাথে ভূতপূর্ব আমাদের ভিসি ভাইস চ্যান্সেলর ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, তখন কিন্তু তারা পুরো অন্যরকম মানুষ ছিলেন। এখানেই তখন তাদের ঘরের মধ্যে ঠিক হওয়ার পর কোনো একটা অদৃশ্য শক্তির হাত ধরে তারা যথাক্রমে চলে আসেন কলকাতায়, বদলি হন, এবং প্রথমে সুরিতা পল ম্যাডাম উনি যান বর্ধমান মেডিকেল কলেজে প্রিন্সিপাল হয়ে, তারপরে আসেন ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের ভাইস চ্যান্সেলর, এবং তার সাথে সন্দীপ ঘোষ আসেন এমএসভিপি অফ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। রাতারাতি প্রমোশন হয়ে উনি হয়ে যান প্রিন্সিপাল আরজি কর। এবং তখন আপনারা জানেন যে কিভাবে তাদের আমাদের এই চিকিৎসক সমাজের মধ্যে গভীরভাবে শাখা প্রশাখা বিস্তার করে প্রভাব বিস্তার করতে হয়। তাহলে দেখছেন যে আইএমএকে তারা পাচ্ছেন না, কারণ আইএমএ থেকে ডক্টর সুশান্ত রায়কে বহিষ্কার করা হয়েছিল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। তারপরে তারা একটা নর্থ বেঙ্গলের 8টা যে জেলা আছে সেখানে নিয়ে একটা ডক্টরস কনফারেন্স তৈরি করতে শুরু করেন। এগুলো আপনারা আজকে কেন বলছেন? মানে আজকে এই কারণে আমি বলছি, কারণ আপনারা তৃণমূল কংগ্রেস সরকারের ঘনিষ্ঠ, আপনারা অ্যাকচুয়ালি আইএমের একটা বড় অংশের মানে ডমিনেন্ট গ্রুপ যাকে বলা হয়। আপনারা তো এগুলো বললে একটা মেয়ের প্রাণ বেঁচে যেত। আজকে দিলীপবাবু এই কথা রিপাবলিক বাংলাকে বলছেন, আমি অবাক হয়ে যাচ্ছি। এত পাওয়ারফুল এই সন্দীপ বা তার মাথার ওপরে যারা। দেখুন, আমি নিজে এর শিকার। আমি 23 বছর ধরে চিকিৎসার সঙ্গে যুক্ত। আমার বাড়ি কলকাতায়, আমার পোস্টিং প্রথমে হয়েছিল আসানসোল, তারপরে বহরমপুর। এরপরে আমার উচিত ছিল প্রমোশনের পর কলকাতায় আসার, আমাকে নিক্ষেপ করা হলো বাঁকুড়া মেডিকেল কলেজে। সুতরাং আজকে যার সিদ্ধারাজ্য নেই তারা তাদের কাছে নথি স্বীকার করবে, কারণ আমাদের চিকিৎসক সমাজের মধ্যে যখন দেখলো তারা প্রভাব বিস্তার করতে পারছেন না, ধীরে ধীরে তাদেরকে ভয় দেখানো শুরু হলো। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ইলেকশনটা তারা বলপূর্বক যেভাবে জিতলেন, এবং তারপর থেকে শুধুমাত্র সরকারি চিকিৎসক নয়, তারা প্রাইভেট ইনস্টিটিউশনগুলো আছে সেখানেও তারা ফোর্সফুলি পেনিট্রেট করতে শুরু করেন। এবং তাদের মধ্যে যে জুনিয়র যারা আছেন, যাদের কোনো পদমর্যাদায় তারা কোনো রকম প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসরও নয়, এরকম ত্রয়ী ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, ডক্টর অভিক দে এবং ডক্টর সৌরভ পাল, এরা যেভাবে ছড়ি ঘোরাতে শুরু করেন, সেই ট্রিপল নেক্সাস, এই ত্রিফলার মতোই আমাদের বারবার বিধেছে চিকিৎসক সমাজ। একটু নামগুলো বলবেন কে কে? আমরা সকলেই জানি, আমাদের সোশ্যাল মিডিয়াতে পোস্টিং হয়েছে, যখন প্রিন্সিপাল ভূতপূর্ব অধ্যক্ষ প্রফেসর সন্দীপ ঘোষের ডান পাশে বা পাশে ছিলেন ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। গত 2-3 দিন আগেই আমাদের প্রিন্সিপালসদের নিয়ে আইএমএ বেঙ্গল একটা জুম মিটিং করেছিল। 15 জন প্রিন্সিপাল জয়েন করেছিলেন। একজন লেডি প্রিন্সিপাল বলেছেন অসাংবিধানিক ভাষায় তাকে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, সেই কথা আমি টিভি চ্যানেলে বলতে পারবো না, তাকে গালাগালি করেন, এবং বাকি 15 জন সহমত হন, কারণ তাদেরও তো তাদেরও দেওয়ালে পিঠ থেকে গেছে। সঠিকভাবে প্রশাসনিক গতি নেই, কোনো কাজে অগ্রগতি হচ্ছে না, কিছু অদৃশ্য অঙ্গুলি হেলেনে সব কিছু চলছে, এবং আপনি যদি প্রতিবাদ করতে যান বা ন্যায্য পথে যান তাহলে আপনাকে বদলি করা হবে বা আপনাকে যে কোনোভাবে অপদস্থ করার প্রয়াস জারি রাখবে এই নর্থ বেঙ্গল লবি। বেশ বেশ, অর্থাৎ ঠিক সেই জায়গা থেকে পলিগ্রাফ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই পলিগ্রাফ টেস্ট নিয়ে আমি এরপরে যে সেগমেন্ট, সেই সেগমেন্টে অত্যন্ত সিনিয়র দুজন ফরেন্সিক এক্সপার্ট, স্বনামধন্য অজয় কুমার গুপ্ত ফরেন্সিক এক্সপার্ট আমাদের সঙ্গে থাকবেন, এবং ডক্টর শোভন দাস, তিনি প্রাক্তন এইচওডি আরজি কর মেডিকেল কলেজ, তিনিও থাকবেন। কিন্তু এই লাই ডিটেক্টর টেস্ট একটা সময় হিন্দি সিনেমায় বলা হতো, বা এই পলিগ্রাফ টেস্ট, সেটা কি? দেখুন, এই মুহূর্তে এরকম একটি মনিটর, এবং ঠিক সেই মনিটরে বিভিন্ন প্যারামিটার্স, সেই বিভিন্ন প্যারামিটার্সগুলো দেখা হবে, তাতে বিভিন্ন জায়গাতে প্লাগিং করা হবে, হাতে প্লাগিং করা, পেটে প্লাগিং করা, এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্পেসিফিক পয়েন্টসে সেগুলো মনিটরিং করা হবে, এরকম একটি মনিটর। এবং ধরে নিন 3টে প্যাটার্নে প্রশ্ন এবং উত্তর ঠিক এইটা। আমাকে ধরুন পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে, এবং আপনি এই মুহূর্তে আমার পলিগ্রাফ টেস্ট করছেন। আমার নাম আপনি জিজ্ঞেস করলেন, আমি আমার নাম বললাম ময়ূক রঞ্জন ঘোষ, আমার নাম ময়ূক রঞ্জন ঘোষ, অর্থাৎ পজিটিভ, আমি সত্যি কথা বলেছি। গ্রিন মানে এই মুহূর্তে ধরা হচ্ছে পজিটিভ। নেগেটিভ ঠিক কখন হয়? অর্থাৎ নেগেটিভ মানে যে জায়গাতে ভুল বলা হচ্ছে। ধরে নিন আবার আপনি আমাকে প্রশ্ন করেছেন, এবং সেই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে।
আপনি প্রশ্ন করছেন আমার নাম কি, তোমার নাম কি? আমি বললাম আমার নাম সন্দীপ ঘোষ। এবং ঠিক সেই সময় সন্দীপ ঘোষ বলা এবং সেই সময় আমার ভেতরে যে যে জিনিসপত্র চলছে বা আমার সেই সময় অ্যাড্রিনালিন রাশ বা অন্যান্য প্যারামিটার্স, এই সমস্ত কিছু অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে। এরপরে আবার আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি করো। আমি বললাম আমি সাংবাদিকতা করি, এবং তার উত্তরে এই গ্রিন অর্থাৎ হ্যাঁ, ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলার একজন সাংবাদিক, ঠিক। কিন্তু আবার আমাকে প্রশ্ন করা হলো তুমি কি করো। এবার আমি মিথ্যা কথা বলবো ধরুন, আমি ধরুন বললাম আমি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমি সন্দীপ ঘোষদের প্রোটেকশন দিই, আমি এক্ষেত্রে সেফ। আসলে এই সরল করে এই জিনিসগুলো বোঝানো তার চেষ্টা একটাই কারণে, একটু যদি আলোর হদিশ পাওয়া যায়। আমি এই কথাগুলো দীর্ঘায়িত না করে যারা এটা নিয়ে এক্সপার্ট, যারা দীর্ঘদিন ধরে, এবং রিপাবলিক বাংলায় প্রথম অজয় কুমার স্যার তিনি বলেছিলেন পলিগ্রাফেরও সাহায্য নেওয়া হতে পারে। স্যার আপনি প্রথম দিন থেকে জবাব চায় বাংলাতে এই কথাই বলেছিলেন। একটু যদি আপনারা দুজন, আমি প্রথমে স্যারের কাছে যাচ্ছি তারপর শোভনবাবু আপনার কাছে আসছি, একটু যদি সহজ ভাষায়, একেবারে গ্রাম বাংলার বহু মানুষ দেখছেন, এই পলিগ্রাফ টেস্টটা কি একটু যদি বোঝান। পলিগ্রাফ কথাটা কি করে এসছে সেটা প্রথম আমি বলছি। আপনারা পলিক্লিনিক দেখেছেন, মানে একটা জায়গাতে অনেক ডাক্তারবাবু একসঙ্গে বলছে, তারপর পলিক্লিনিক। আর আমাদের পোস্টমর্টেম রিপোর্টে অনেক ডাক্তারবাবুরা লেখেন ডিউ টু পলিট্রমা, ডেথ ডিউ টু পলিট্রমা, মানে অনেকগুলো ইনজুরি আছে, সেই জন্যই ওইভাবে লিখছেন। যদিও এই কথাটা আগে খুব একটা চলিত ছিল না, এই রিসেন্টলি মানে গত 10-15 বছর ধরে চলছে এই কথাটা। আমরা দেখতাম ডিউ টু দি এফেক্টস অফ দি ইনজুরিস অ্যাজ নোটেড অ্যাবাভ অ্যান্টিমর্টেম ইন নেচার, যদি সুইসাইডাল হয় সুইসাইডাল বলা যায়, আর নয়তো হোমিসাইডাল হলে হোমিসাইডাল বলা হলো, ব্যাস। তো যাই হোক, তো এখানে পলিগ্রাফ মানে হচ্ছে অনেকগুলো গ্রাফ স্টাডি করা হয়। আমরা ছোটোবেলায় ওই 8, 9, 10 থেকে গ্রাফের ব্যাপারটা শুনে এসেছি। জিওগ্রাফিতে, সায়েন্সে কিছু কিছু আমরা গ্রাফ তৈরি করে তাটাকে ডেসক্রাইব করতাম যে এখানে টেম্পারেচার এই, ওখানে টেম্পারেচার এই, টেম্পারেচার একটা রেকর্ড হলো, একটা গ্রাফ তৈরি হলো। এই রকম ধরনের, এই যখন মেশিনেতে এই ধরনের জিনিসকে পুট ইন হচ্ছে, অর্থাৎ মেশিন রিফ্লেক্ট করছে একটা ব্যাপার নিয়ে। আমাদের শরীরে ফিজিওলজিক্যাল কাজ বলতে তিনটে, একটা হচ্ছে রেসপিরেশন, সার্কুলেশন আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর তার সঙ্গে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, স্পাইনাল কর্ডে খানিকটা আছে। তো এইগুলোর থেকে যে স্ট্রেসিংগুলো হচ্ছে সেইগুলোকেই আমরা গ্রাফ বলি। এবং সে একজন লোককে প্রশ্নর মাধ্যমে, মানে তাকে প্রশ্ন করা হচ্ছে, কিরকম প্রশ্ন করা হয়, মানে আমি বললাম একবারে সাধারণ লেভেল থেকে, মানে কিছুই নয় ব্যাপারটা, এখানে এসে এইসব প্রশ্ন করছে কেন, এই ফালতু প্রশ্ন, এরকম তার মনের মধ্যে। এই করতে করতে ঝপাং করে যখন একটা এমন প্রশ্ন করা হলো, তখন সে একটু চিন্তা করতে বাধ্য হয়ে যায়। তখন এই যে চিন্তার এফেক্টের জন্যে তার কিন্তু এই যে বললাম রেসপিরেশন, সার্কুলেশন, নার্ভাস সিস্টেম ফাংশন অল্টার হতে থাকে, তার জন্য রিফ্লেকশন হয় এই গ্রাফেতে। আচ্ছা স্যার, একটা জিনিস আমি এটা মানে যেহেতু আমি নিজে আমি লেম্যান হিসেবে এটা জানতে চাইছি। আমি সিনেমাতে বা সোশ্যাল মিডিয়াতে অনেকে এটাও বলছেন যে এই পলিগ্রাফ টেস্ট ডচ করা যায়, কেউ যদি কোনো একটা নার্ভ রিল্যাক্সিং মেডিসিন খায় বা কোনো পেরেক যদি পায়ের তলায় নিয়ে চলে, মানে অভ্যর্থ। সন্দীপ ঘোষ নিজে একজন ডাক্তার, একজন চিকিৎসক, তিনি তো আরও ভালো করে বুঝবেন কীভাবে তার এই প্যারামিটার্সগুলোকে ঠিক রাখা যায়। এই জন্যে পলিগ্রাফ করার আগে পার্সনের নর্মাল কন্ডিশন আছে কি না সেইটা প্রথম দেখা হয়। দেখা না করলে, না দেখে দুম করে পলিগ্রাফ মেশিনের সামনে বসিয়ে দিলেই হলো না। কেননা তিনি হয়তো নিজেকে পোটেন্সিয়েট করার জন্য একটা তৈরি হয়, নিজের নার্ভ স্ট্রং করে। যেমন অনেক এই যে আমরা বলি কিছু খেলোয়াড় আছে, তারা নানান রকম ওষুধপত্রের মাধ্যমে খুব দারুণ পারফরমেন্স করছে, এমন পারফরমেন্স করছে মানে সে হয়তো ক্রিকেটার একজন, সে 3টে ছক্কা মারে হয়েছিল, 6 বলে 6টা ছক্কা মেরে দিল। তা অথবা রান করছে যখন, এত দৌড়ে করছে, মানে যেখানেতে 2 হবে সেই দৌড়ে 4 করে দিচ্ছে। তা এই যে জিনিসগুলো হচ্ছে, যেমন আমরা যখন সিঁড়ি দিয়ে জোরে উঠি তখন আমরা বুঝতে পারি আমাদের রেসপিরেশনটা চলছে, এবং সেই রেসপিরেশনের রেটটা অনেক বেশি।
তা এইরকম হার্টের রেটও তার সঙ্গে বাড়ে। তা এই যে রেকর্ডিংটা হচ্ছে, এই রেকর্ডিংটার ইভ্যালুয়েশনটা যখন করছি আমরা, সেখান থেকে আমরা বোঝবার চেষ্টা করি যে যাকে এই টেস্টটা করা হচ্ছে তিনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন, বা সত্যটাকে চেপে যাওয়ার চেষ্টা করছেন এবং মিথ্যেটাকে চালাবার চেষ্টা করছেন। তখনই কিন্তু এই জিনিসটা আমরা বের করি। এটা হচ্ছে সোজা ভাষায়, সিম্পল ভাষায়, লেম্যানের ল্যাঙ্গুয়েজেতে আমি বললাম। কিন্তু এই টেস্ট হচ্ছে খুব গোলমেলে টেস্ট, মানে প্রচুর এর পেছনে খাটতে হবে। খেটে যদি আনা যায় তখন, যেমন আমেরিকান সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশন প্রথম শুরু করেছিল এইটা, হ্যাঁ, এপিএ, তারা বলছে যে এটা নাকি সাংঘাতিক ব্যাপার। ওরা যখন প্রথম বার করলো যে সাংঘাতিক ব্যাপার, এটা দিয়ে একবারে মানে সত্য মিথ্যে বলা যাবে। কাউকে যদি পুলিশ ধরেও থাকে ভুল করে যে মার্ডার করেছে, কিন্তু সেই বলছে না আমি করিনি, তারটাই সত্যি প্রমাণ হচ্ছে, এইরকম। আমি শোভনবাবুর কাছে আসবো, কিন্তু তার আগে একবার আমি দেখে নিই এই সন্দীপ ঘোষের কেন পলিগ্রাফ টেস্ট করার প্রয়োজনীয়তাটা পড়লো, এবং সিবিআই কেন মনে করছে সন্দীপ ঘোষ শুধু নয়, তার সাথে 4 জন যে ডাক্তার যারা অভয়ার সাথে সেদিন ডিনার করেছিল, 2 জন সিভিক ভলেন্টিয়ার, তার মধ্যে থেকে একজন এই সঞ্জয়, যে নিজেকে আবার কোর্টে এ কথাও বলেছে সে নাকি নির্দোষ, সে নাকি কিছু করেনি। সুতরাং সে সত্যি বলছে না মিথ্যা বলছে, বারবার পাল্টি খাচ্ছে, এই সমস্ত কিছু অ্যাটলিস্ট পলিগ্রাফ টেস্ট থেকে বেরিয়ে আসবে কিনা। কিন্তু প্রাথমিকভাবে সন্দীপ ঘোষের, এবার সন্দীপের পলিগ্রাফ টেস্ট করা হবে। সত্যি বলছেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ কিন্তু অনেক কিছু জানেন, এটা বোঝা যাচ্ছে। আইএম এর মতন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল চ্যাপ্টারের যারা প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি, তারা পর্যন্ত বলছেন সন্দীপ ঘোষের কত কারনামা আছে। পলিগ্রাফ টেস্টের আবেদন সিবিআই এর আপনারা জানেন, এবং সিবিআই এর এই আবেদন সেগুলো থানাতে নয়, একেবারে সোজা আদালতে করতে হয়েছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে শিয়ালদা আদালত মঞ্জুর করে। ভারতবর্ষে নিয়ম হয়েছে যেন তেনভাবে হঠাৎ করে কাউকে পলিগ্রাফ টেস্ট করানো যাবে না, পারমিশন লাগবে, সত্য বের করতে করা হয় এই পলিগ্রাফ টেস্ট, আপনারা জানেন। এবং এর পাশাপাশি পলিগ্রাফ টেস্টটা কি, এটা প্রশ্নোত্তর পর্বে কি কি কথা বলা হয় যেগুলো স্যার বলছিলেন, একবার দেখে নেব। এই পলিগ্রাফ টেস্টটা কি? অভিযুক্তের মিথ্যা যাচাইয়ের পরীক্ষা, অর্থাৎ সে মিথ্যা বলছে না সত্যি বলছে। অভিযুক্তের হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাসের পরিবর্তন হচ্ছে কিনা, যেটা স্যার বলছিলেন, রক্তচাপ কমা বাড়া নজরে রাখে, প্রত্যেকটা প্যারামিটার যেটা বারবার বলা হচ্ছে। ফরেন্সিক এবং সাইকিয়াট্রিস্ট যারা রয়েছেন এক্সপার্ট, তারা বলছেন অত্যন্ত মাইনিউটলি এটা করতে হয়। জিজ্ঞাসাবাদের সময় জিভ শুকিয়ে যাচ্ছে কিনা সেটা দেখা হয় পর্যন্ত, মাথায় চুল খাড়া হচ্ছে কিনা সেটা পর্যন্ত মনিটরিং করার আমেরিকান যে টেকনিক, সেই টেকনিক রয়েছে। এবং একটা ওল্ড মেশিন এবং নিউ মেশিন, এই দুটো মেশিনে এই ধরনের জিনিসগুলো করা হচ্ছে। চামড়ার টান ভাব বাড়ছে না কমছে এটা পর্যন্ত, অর্থাৎ স্কিন সেন্সিটিভিটি এবং কন্ডাক্টিভিটি, এটা পর্যন্ত দেখা হয়। চোখের মনি ছোট না বড় হচ্ছে, কিছু কিছু প্রশ্নে কিছু কিছু সময় টাইম নিচ্ছে কিনা, চোখের মনি কোনো চেঞ্জেস আসছে কিনা, এই সমস্ত কিছু এক্ষেত্রে দাঁড়িয়ে দেখা হয়। এবং নির্দিষ্টভাবে এই জিনিসগুলো আদপে বেশি নড়াচড়া করছে কিনা, অসহিষ্ণু হাতের মুভমেন্ট, হ্যান্ড জেস্টার, বডি মুভমেন্ট, সমস্ত কিছু গ্রাফ করে এখানে ধরা হয়। গ্রাফ বিশ্লেষণে ধরা যায় সত্যি মিথ্যে বলছে কি বলছে না। অভিযুক্তের মিথ্যে যাচাইয়ের যে পরীক্ষা, সেই পরীক্ষা নিয়ে একবার আমি ডক্টর শোভন দাস, তিনি আরজি করেরই প্রাক্তন এইচওডি ফরেন্সিকের, আমি শোভনবাবু আপনার কাছে নির্দিষ্টভাবে জানতে চাই, যেখান থেকে আমি শেষ করলাম অজয় কুমার গুপ্ত স্যার যে কথাগুলো বলছিলেন, সেখান থেকে এর আরও ডিটেলটা নিয়ে। দেখুন, অনেক ঢাকঢোল বাজিয়ে এই পলিগ্রাফ টেস্ট হচ্ছে, এটা খুব প্রচার হচ্ছে যেন আমরা এবার এই পলিগ্রাফ টেস্ট করেই আমরা ধর্ষণকারী, কিলার রেপিস্টকে আমরা ধরে ফেলব। আমাদের উদ্দেশ্যই তাই। সারা পৃথিবী সেই একটা ব্যাপারেই আলোড়িত, উই ওয়ান্ট জাস্টিস। যতক্ষণ না আমরা কিলার রেপিস্টকে ধরতে পারছি, উই ওয়ন্ট গেট জাস্টিস। তো যাই হোক, এই পলিগ্রাফ স্যার তো অনেকটাই বলেছেন। এই পলিগ্রাফ যখন শুরু হয়, কেন শুরু হয়েছিল সেই জায়গায়, আগে তো একটা জিনিস ছিল 3rd ডিগ্রি। তো যখন সারা পৃথিবীতে এই 3rd ডিগ্রিটা নিয়ে খুব আলোচনা হলো, এই 3rd ডিগ্রি দেওয়া যাবে না, এটা খুব ক্রুয়েল, তখন তার জন্য কিছুটা ওই লাই ডিটেকশান সায়েন্টিফিক, ওটা বলা যায় তখনকার মতোই সায়েন্টিফিক লাই ডিটেকশান টেকনিক কিছু বলা হলো। তার মধ্যে 3টে খুবই প্রচলিত। পলিগ্রাফ শুরুতে এলো, তারপরে এলো নার্কো অ্যানালিসিস, লাস্ট এলো ব্রেন ম্যাপিং। এই নার্কো অ্যানালিসিসটা
ছাড়া এই ব্রেন ম্যাপিং আরও রিসেন্ট পলিগ্রাফ এ দুটো নন ইনভেসিভ, মানে এতে কোনো ওষুধ বা কিছু দেওয়া হয় না, আদারওয়াইজ সেদিক থেকে সেরকম বিপজ্জনক কিছু নয়। কিন্তু নার্কো অ্যানালিসিস খুবই বিপজ্জনক ব্যাপার আছে, তাতে কারণ হচ্ছে বেশ কিছু একটা ওষুধ শরীরের মধ্যে আইভির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তো যাই হোক, এই পলিগ্রাফ এমন একটা টেকনিক যাতে করে এখন এটাকে বলা হচ্ছে জাঙ্ক সায়েন্স, বাট নাথিং মোর দ্যান এ টস অফ কয়েন। মানে এটা সত্যি না মিথ্যে এটা বলার জন্য এর যে অ্যাকুরেসিটা, এই একটা কয়েন টস করলে যেরকম হয়, এটা সত্যি না মিথ্যা বলা ওই 50% মধ্যে এটা সেই রকম পর্যায়েই এখন আছে। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন কিছুক্ষণ আগে রিপাবলিকে, যে সাধারণত যদি গ্লুকোজ বা জল খেয়ে মানে ক্লিন, যদি শরীরটা ক্লিন রাখা হয় তাহলে আরও অ্যাকিউরেসি বাড়ে। মানে আমি বারবার এটাই জিজ্ঞেস করছি, কারণ সঞ্জয়ের ক্ষেত্রে দাঁড়িয়ে সে তো জেলে রয়েছে, তার একটা নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে বা একটা প্রোটোকলের মধ্যে রয়েছে, কিন্তু বাকি যারা, তারা তো গ্রেপ্তার হয়নি, তারা তো সিবিআই এর কাস্টাডিতে নেই। সুতরাং তারা যে বাড়ি থেকে অন্য কিছু খেয়ে আসছে না বা কোনো একটা কিছু অ্যাডমিনিস্টার করে আসছে না নিজের শরীরে, এটার জন্য কি কি প্রোটোকল সাধারণত দেখা হয়? না দেখুন, আবারও বলছি, এই পলিগ্রাফকে খুব ইজিলি ফুল বানানো যায়, দ্যাট ক্যান বি ডিসিভড ইজিলি, এবং যার জন্য এটা আর খুব বেশি চালু নেই। তার কারণ হচ্ছে দুটো জিনিস যেটা আপনি বলছেন, বাই টেকিং সাম ড্রাগস, বাই সেলফ ইন্ডাকশনস, মানে বেশ কিছু জিনিস প্র্যাকটিস করে, যে কমিটি যে বললাম খুব হার্ডকোর ক্রিমিনালস বা প্রফেশনাল কিলার্স, সে কিন্তু কখনোই, সে বরং রাদার মিসলেড করে দেবে একটা জায়গায়। এটা আগে ইউজ হতো একটা জায়গায়, ধরুন একটা কেউ কিছু লুকিয়ে রেখে এসছে, কোথাও বম্ব লুকিয়ে রেখে এসছে বা কোনো ওয়েপন্স বা কোনো নার্কোটিক্স রেখে এসছে, এই পলিগ্রাফি করে 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 সেই জায়গাটায় পৌঁছানো হতো এবং সেটাকে রিকভার করা হতো। এক্স্যাক্টলি এটা কিন্তু ক্রাইম ডিটেকশান নয়। তো যখনই ক্রাইম ডিটেকশান, কারণ এই পলিগ্রাফির ব্যাপারটা এইরকমই যে এটা এখন এর অ্যাকুরেসি বা সায়েন্টিফিক এ নিয়ে এতই ডাউট হয়েছে, যার জন্য এটা তো ন্যাচারালি কোর্টে তো এটাকে অ্যাডমিসিবল নয়। মানে যদি কেউ বলেও থাকে যে পলিগ্রাফির জন্য, আপনি ধরেও ফেলেন যে হ্যাঁ আমি রেপ করেছি, আমি খুন করেছি, আমি চুরি করেছি, কিন্তু কোর্টে এটা অ্যাডমিসিবল হবে। মানে এটা বেসিক্যালি ইনভেস্টিগেশনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইনভেস্টিগেটর মানে তদন্তকারীদের সাহায্যার্থে এটা কিছুটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে হেল্প করে যে জিনিসগুলো জায়গায় কিছু ক্লুর পাওয়ার জন্যে, কিন্তু তার বেশি এটা এর অ্যাডমিসিবিলিটি ইজ অলমোস্ট নীল। এখন বলছি যে কোর্টের কাছে এটা কোনো মতেই এটা প্রমাণযোগ্য হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এই জিনিস নার্কো অ্যানালিসিস টেস্টের কি অ্যাডমিসিবিলিটি আছে? অর্থাৎ এরপরে যদি কাসাবকে যেরকমভাবে নার্কো অ্যানালিসিস টেস্ট করা হয়, নার্কো অ্যানালিসিসটার ব্যাপারটা একটু অন্যরকম। নার্কো অ্যানালিসিসটা আরও নয়, তার কারণ হচ্ছে নার্কো অ্যানালিসিসটা যেভাবে ওষুধটাকে তার শরীরে ঢুকিয়ে দিয়ে তাকে অচেতন, প্রায় অচেতন, মানে প্রি অ্যানাস্থেটিক কন্ডিশনস যেরকম হয় প্রায় অচেতন করে দেওয়া যায়। আর যেহেতু একটা ওষুধ ঢোকাতে হয় তার তো সাইড এফেক্টস থাকেই, সাংঘাতিক সাইড এফেক্টস থাকে, মৃত্যুও হতে পারে। তো তখন সেই অচেতন অবস্থায় তাকে যদি কিছু প্রশ্ন করা যায়, সে যে কোনো জায়গায় সে অনেক কিছু ফ্যান্টাসাইজও করতে পারে, আবার সে তার কোনো ইনহিবিশন, মানে আমি মিথ্যা বলার জন্য, সত্য বলতে কোনো কষ্ট নেই, মিথ্যা বলতে একটু কষ্ট আছে, কারণ সত্য লুকিয়ে মিথ্যা বলতে হয়। সেটা পলিগ্রাফি টেস্টের কিন্তু সেটা মূল উদ্দেশ্য, এটাই করা, এই জিনিসটা সাপ্রেস করছে বা নতুন করে সেটা রিভাইভ করছে, ডিসিভ করছে। নার্কো অ্যানালিসিসে কিন্তু সেইটা থাকে না বলেই সে যা বলার সে বলে দেবে। কিন্তু মজা হচ্ছে এটাই, যেহেতু সেই রোগী বা যাকে করা হচ্ছে সে সচেতন অবস্থায় বলছে না, সুতরাং যেগুলো বলছে তার কতটা অ্যাডমিসিবিলিটি সেগুলো নিয়েই সন্দেহ। যেমন এবং তার পাশাপাশি পলিগ্রাফে কি কি অস্ত্র, মানে কি কি টুল কিট, যেমনভাবে কিট ব্যবহার করা হয় সেই কিটগুলো কি কি সাধারণত একবার দেখে নেব যে আসলে কি কি জিনিস সহ এই মনিটর। আমরা তো অনেক সময় একটা মনিটর দেখি এবং তার পাশাপাশি অনেক কিছু যন্ত্রপাতি লাগানো রয়েছে। মিথ্যে ধরার 8 অস্ত্র, এই মোনোগ্রাফ যেটা কনস্ট্যান্টলি রাখা হয়, তার পাশাপাশি 1, 2 করে পরপর আমি দেখে নেব বাকিগুলো কি। নিউমোগ্রাফ, কার্ডিওলজিগ্রাফ, ইলেকট্রোডার্মাল সেন্সর, যে কথাটা বলছিলাম, চামড়ারও সেন্সিটিভিটি এবং অনেক কিছু মাপা হয়। অ্যাক্টিভিটি সেন্সর প্যাড, ক্যামেরা, গোটাটা ভিডিওগ্রাফ করা হয়। পলিগ্রাফ অর্থাৎ বেসিক যে টেকনোলজিটা, এবং
গ্যালভানোগ্রাফ। আমি একবার দুজন বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের থেকে যদি একবার ছোট করে বুঝে নেওয়ার চেষ্টা করি এগুলো আসলে কি, একটু যদি সাম আপ করে দেন শোভনবাবু। দেখুন, এই তো স্যার অলরেডি বলে দিয়েছেন, পলিগ্রাফস মানে একটা জায়গায় মানুষের মোটামুটি একটা ইমোশনাল রিয়াকশান। আপনাকে একটা খারাপ কথা বললে আপনি রেগে যান, ভালো কথা বললে আপনি খুশি হন, তার মধ্যে কিছুটা সবসময় কি হয় হার্টের মধ্যে যা কিছু ওই যে আমাদের রক্তচাপ বা পালস রেট বা কিছুটা টেম্পারেচার যাই হোক না কেন, ওই যে বলে স্কিন কন্ডাক্টিভিটি, এগুলো একটা চেঞ্জ হয়। এই প্রত্যেকটারই কিন্তু একটা ট্রেসিং ফর্মে নিয়ে আসা হয়, সেই ট্রেসিংগুলো কিন্তু একসঙ্গেই চলতে থাকে এবং সেগুলো কিন্তু স্টাডি করা হয় ঠিক তার পরে, সঙ্গে সঙ্গে তো করাই হয় না। এগুলো যেহেতু এটা একটা স্টাডি হয়, রেকর্ড হয়ে থাকে, এগুলো যার জন্য পরবর্তীকালে এগুলোকে কম্পেয়ার করা যায়, এগুলোকে এভিডেন্স হিসাবে প্লেস করা হয়তো গেল যে হ্যাঁ এই জিনিসটা আমরা রিয়াকশান পেয়েছি। কিন্তু এই জিনিসগুলো সবসময় কী করা হয়, একই সঙ্গে মাল্টি রেকর্ড হয়। এই জিনিসটা আমি সবসময় যেমন ধরুন আপনি আইসিইউতে গেলে বা কোনো এতে গেলে সেখানে যখন দেখবেন চারিদিকে সব এরকম ট্রেসিং আপনি দেখাচ্ছিলেন কিছু আগে, এই ট্রেসিং হচ্ছে ওই ট্রেসিং হচ্ছে, এরকম 5টা জায়গায় 5টা সিস্টেমের 5টা ট্রেসিং আসছে। সেই ট্রেসিংগুলোকে আলটিমেটলি ওই যে বললাম কোন কোশ্চেনের, ওই যে প্রবিং কোশ্চেন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে সেই কোশ্চেনটা ফর্ম করতে হবে যে একটা কোশ্চেন কন্ট্রোল কোশ্চেন্স কিছু থাকবে, কিছু ইরেলেভেন্ট কোশ্চেন্স কিছু থাকবে, রেলেভেন্ট কোশ্চেন্স কিছু থাকবে। সেই যে এই যে প্রবিং কোশ্চেন্সগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট ফার্স্ট থিং। তারপরেও কিন্তু খুব তাকে এক্সপার্ট হতে হবে যে সত্যি সে ডিসিভ করছে নাকি, মানে যে যাকে করছি সে ওকে ডিসিভ করছে নাকি সেটা বোঝার মতো ব্যাপার একটা থাকতে হবে, সেই এক্সপার্টাইজটা থাকতে হবে। নাহলে পলিগ্রাফ স্টেট প্রায়ই ফেল করে এবং ফেল করে বলেই এর অ্যাডমিসিবিলিটি আজকাল এত কম। একদম। এবং পাশাপাশি একটি ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসেছে এবং সেই ব্রেকিং নিউজটা একদম সরাসরি চলে যাব সেই ব্রেকিং নিউজটা জানতে। আজই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হচ্ছে না, কাল হচ্ছে, বাকিদের আজ পলিগ্রাফ টেস্ট হবে। পলিগ্রাফ পরীক্ষায় মিলবে কি আরও তথ্য, এই প্রশ্ন গোটা বাংলার এই মুহূর্তে। আজই সঞ্জয়ের পরীক্ষা হচ্ছে না, বাকিদের পরীক্ষা আজকেই কন্ডাক্ট করা হচ্ছে, কারণ সঞ্জয়ের পরীক্ষা কাল প্রেসিডেন্সি জেলে গিয়ে করা হবে, অর্থাৎ প্রেসিডেন্সি সংশোধনাগারে সঞ্জয় যে রয়েছে সেখানে গিয়ে রবিবার সারাদিন পলিগ্রাফ টেস্টের আয়োজন করছে সিবিআই। অন্য যারা রয়েছেন তাদের পলিগ্রাফ টেস্ট আজ করা হবে। পলিগ্রাফ টেস্টে লাগতে পারে আরও সময়। সন্দীপ সহ 6 জনের পলিগ্রাফ টেস্ট, সেগুলো সমস্ত কিছু করা হচ্ছে। 4 জন যে চিকিৎসক যারা অভয়ার সাথে সেদিন রাতে ডিনার করেছিল, রাতের খাবার খেয়েছিল, তার সাথে শেষ মুহূর্তের আগে অবধি ছিল, তাদের পলিগ্রাফ টেস্ট করানো হবে। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, তার পলিগ্রাফ টেস্ট করানো হবে। পলিগ্রাফ টেস্ট করানো হবে আরেকজন সিভিক ভলেন্টিয়ার, যে ভলেন্টিয়ার সঞ্জয়ের সাথে ছিল এবং মনে করা হচ্ছে সঞ্জয়ের সাথে সেই রাতে চেতলা এবং সোনাগাছি দুটি রেড লাইট এরিয়াতে যায়, মাঝে মদ্যপান করে। তারপর পার্কিং লটে আমরা দেখেছি সঞ্জয় ঢুকতে, এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভি, যেখানে সঞ্জয় ঢুকছে এই মুহূর্তে চেস্ট মেডিসিনের যে ওয়ার্ড, সেই চেস্ট মেডিসিনের ওয়ার্ডে সঞ্জয় ঢুকছে, সেই ছবিও এই মুহূর্তে আপনারা দেখছেন। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের 3 নম্বর প্রশ্ন এই মুহূর্তে স্ক্রিনে। ময়ূকের 3 নম্বর প্রশ্ন নিয়ে বাকিদের প্রতিক্রিয়া নেব। সত্যি বলবে সঞ্জয় সন্দীপ? অনেকটা ইনভেস্টিগেশনের আলোর দিকে এগিয়ে যাওয়া এই দুটো প্রশ্নে লুকিয়ে রয়েছে। সন্দীপ সত্যি বলবে না সঞ্জয় সত্যি বলবে? আমি এক এক করে দুজন যারা বসে রয়েছেন তাদের থেকে প্রতিক্রিয়া নিতে চাই। প্রসূনবাবু, আপনার কি মনে হয় এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ? একজন সঞ্জয়কে গোটাটায় ফাঁসিয়ে না দিয়ে এই হেলথ সিন্ডিকেটটা সামনে আসুক, এবং 2 সন্দীপ ঘোষ সত্যি বলুক, তার মাথার ওপরে কে, তার চারপাশে কে, এই সমস্ত কিছু সামনে আসুক। প্রসূনবাবু, আপনার এই প্রশ্নের উত্তর আমি বলি যে সত্যি বলবে সঞ্জয় সন্দীপ, তার থেকেও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, সত্যিটা বের করতে পারবে তো এদের দুজনের কাছ থেকে সিবিআই। কারণ কেস সিবিআই এর হাতে, রাজ্য সরকারের পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে আজকে কেস গেছে। প্রচুর রকম তাদের কাছে ইনস্ট্রুমেন্ট আছে। 2 জন স্যার আমাদের বললেন যেভাবে পলিগ্রাফ এবং ব্রেন ম্যাপিং আর ট্রুথ সিরাম, সব রকম উপায় যদি তাদের উপর প্রয়োগ করা যায়, তারপরেও যে প্রশ্ন থাকে এটা খুব সহজ। একটা যে ভিকটিম বা যে ধরা পড়েছে, মানে যে ক্রিমিনাল, যাকে ক্রিমিনাল সন্দেহে ধরা পড়া হয়েছে, সাধারণ মানুষ কি বলবে যে তারা নিজেকে বাঁচাতে চাইবে। তাহলে সেই বাঁচানোটা যদি সত্যি না হয়, তাহলে সত্যি না হওয়ার উত্তর হচ্ছে মিথ্যে। আমি আবার আপনাকে বলছি ময়ূকবাবু, সঞ্জয় বাবু এবং সন্দীপ বাবু, আমি বাবু করেই বলছি, তারা সত্যি বলবে না তারা মিথ্যে বলবে, তার থেকে অনেক ইম্পর্টেন্ট
সিবিআই সমস্ত রকমের সুযোগ সুবিধা অ্যাপ্লাই করে, সব রকম টেকনোলজি, সব রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার অ্যাপ্লাই করে তাদের কাছ থেকে সত্যিটা বের করবে কিনা সেটার জন্য সারা বাংলা, সারা ভারত, সারা পৃথিবী অপেক্ষা করে। রঞ্জনবাবু, দেখুন, আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ, স্যারেরা যা বললেন আমি সম্পূর্ণ সহমত, কিন্তু শুধুমাত্র পলিগ্রাফের এই গ্রাফগুলো ছাড়াও আরও কিছু কিছু দিক কিন্তু বিচার্য রয়েছে, যেমন ভয়েস টোন, মডুলেশন, পোস্টার, জেস্টার। যেমন ধরুন আমি রিল্যাক্স ওয়েতে বসে আছি, কিন্তু আমি যদি একটু সামনে ঝুঁকে এরকমভাবে বসে থাকি তার মানে আমি অ্যানশিয়াস। তো এই কথাগুলোর সাথে আমার যদি মিথ্যা কথা বলি তাহলে আমার গলার স্বরটা কেঁপে উঠবে। এবং আমাদের যে সমস্ত ফাংশনাল নিউরো ইমেজিং আছে তার মধ্যে এফএমআরআই, পেট স্ক্যান, স্পেক স্ক্যান, ঠিক কোন সময় সত্যি কথা বললে বা মিথ্যে কথা বললে ব্লাড অক্সিজেন লেভেল ডিপেন্ডেন্ট সিগন্যাল বা বোল্ড সিগন্যাল, 18 FDG ফ্লুরোডিঅক্সি গ্লুকোজ সিগন্যালের আপটেক, কোন জায়গায় রক্ত সংবহন বেশি কম হচ্ছে, এর থেকে কিন্তু বোঝা যায়। ব্রেনের যে বিভিন্ন অংশ আছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব, এই জায়গাতে ফাংশনাল নিউরো কানেক্টিভিটিতে বোঝা যায়। এবারে আসি যে সঞ্জয়বাবু এবং সন্দীপবাবুর কি হবে। আবার বাবু বলেই বলছি যে তাদের কিন্তু বিভিন্নভাবে যদি এক নাগারে প্রশ্নবাণে বিদ্ধ করা যায় তাহলে একটা সময় কিন্তু তারা ভেঙে পড়বেন। এবং মাল্টিপলভাবে, যেমন ধরুন আমরা ইইজি করি, তখন ইইজির ভিডিও ক্যামেরাতে, ভিডিও ইইজিতে দেখি যে যখন রুগীটার ব্রেনের এপিলেপসি হচ্ছে ঠিক সেই সময় সিসিটিভিতে অ্যাকচুয়াল মোটরিক মুভমেন্টটা কী হচ্ছে। ঠিক তেমনি যখন আমরা গ্রাফগুলো দেখছি তার সাথে প্রশ্নবাণে যখন তাকে জর্জরিত করা হচ্ছে, কোনোভাবে নিষ্কৃতির রাস্তা নেই। নার্কো অ্যানালিসিসের একটা কথা বলবো, পেন্টোথাল সোডিয়াম বলে একটা কেমিক্যাল দিয়ে করা হয় এবং সেখানে আইভি ড্রিপ দেওয়া হয়। সেই আইভি ড্রিপটা ধীরে 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 আস্তে আস্তে তার ইনফিউশন পাম্পে দেওয়া হয় এবং যখন নিস্ট্যাগমাস মানে চোখটা মনিটা কাঁপতে শুরু করছে ওই জায়গায় আটকে দিই। সুতরাং এখন কিন্তু থায়োপেন্টান ইন্টারভিউ সেফ। আমরা অবশ্যই কিছু প্রি অ্যানাস্থেটিক চেক আপ করে নেবো এবং ওই অর্ধ ঘুমন্ত অর্ধ জাগ্রত, যেটা সিগময়েড ফ্রয়েড বলেছেন প্রি কনশিয়াস স্টেজ, কনশিয়াস, আনকনশিয়াস অ্যান্ড প্রি কনশিয়াস, এই প্রি কনশিয়াস স্টেজে কিন্তু মানুষ সত্যি কথা বলে। যদিও এগুলো নট অ্যাডমিসিবল ইন দ্য কোর্ট অফ দ্য ল পলিগ্রাফ টেস্ট, কিন্তু এটা আপনাকে বিহেভিয়ারাল ক্লু দেবে এবং এই ক্লু থেকে কিন্তু আপনি পরবর্তীকালে স্টেপ ফরওয়ার্ড করতে পারবেন। এবং আধুনিক প্রযুক্তি দিয়ে আমরা কিন্তু সেই জায়গায় পাওয়ার স্পেকট্রাল অ্যানালিসিস করে আমরা কিন্তু আরও ইনফরমেশন জেনারেট করতে পারি। বেশ বেশ, অনেক ধন্যবাদ প্রত্যেককে যারা এই মুহূর্তে রয়েছেন। আচ্ছা প্রসন্দা, খুব সংক্ষেপে একদম। দাদা যেটা বললেন একদম ঠিক কথা। থায়োপেন্টান সোডিয়াম আপনাকে এমনই একটা স্টেজের মধ্যে রেখে দেবে যে মিথ্যে বলার জন্য যে বুদ্ধিটুকু দরকার সেই বুদ্ধিটুকু তখন সেই মানুষটা তুলতে পারবে না, যেটাকে আমরা বলি অলমোস্ট প্রি অ্যানাস্থেটিক স্টে বা সেমি কনসাস স্টেজের ভেতরে থাকে। এবং এবং একদম, এবং সেই ক্ষেত্রে সে মিথ্যে বলার মতো সেই বুদ্ধি সে তখন পাবে না। একদম মিথ্যে বলার সেই বুদ্ধি পাবে না। কিন্তু কোন বুদ্ধি সঞ্জয় এবং সন্দীপ এবং বাকি চিকিৎসক যারা এই মুহূর্তে স্ক্যানারে রয়েছেন তারা পায় আমরা দেখব। এবং তার পাশাপাশি যে হেলথ সিন্ডিকেট চলছে, স্বাস্থ্য সিন্ডিকেট, সে সিন্ডিকেট সবে খোঁড়া শুরু করেছে ময়ূর। এখন অনেক ভেতরে যাব, ডিপ টিউবওয়েলের থেকেও নিচে নামতে হবে এবং বের করে আনতে হবে সেই অমূল্য রতন যা গরু, কয়লা, পাথর, চাকরি, এই সমস্ত সিন্ডিকেটের পরে এক নতুন সিন্ডিকেটের হয়তো জন্ম দিতে পারে এবং প্রাইম টাইমে বিতর্কের অংশ হতে পারে। ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমি ময়ূর, সঙ্গে।